আমরা একটি আমেরিকান ফুটবল ম্যাচ দেখি যেখানে নিকি নামে এক ব্যক্তি তার বান্ধবী জেসের সাথে ভিআইপি স্ট্যান্ডে আরামে বসে আছে। ম্যাচ চলছে, কিন্তু নিকির মনোযোগ খেলার চেয়ে দর্শকদের দিকে বেশি। সে লক্ষ্য করে যে একটি সুন্দরী মেয়ে তার আসন থেকে উঠে চলে যাচ্ছে। সেই মুহূর্তে তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। সে জেসের সাথে একটি ছোট বাজি ধরে, বলে, দেখি কতজন লোক সেই মেয়েটির দিকে ফিরে তাকায়। কাছে বসে থাকা লোকদের মধ্যে একজন লি ইউয়ান বলে যে সেও এই বাজিতে যোগ দিতে চায় এবং নিকি রাজি হয়। সবাই মজা করে $10 বাজি ধরে এবং গণনা শুরু করে। মেয়েটি যখন স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যায় তখন চূড়ান্ত গণনা দেখায় যে 7 জন লোক তার দিকে ফিরে তাকিয়েছিল। এই বাজিতে জেস সবচেয়ে কাছের সংখ্যাটি অনুমান করেছিল, তাই সে দিতে যায়। লি ইউয়ান বিনা দ্বিধায় তাকে টাকা দেয় এবং তারপর পরবর্তী রাউন্ড শুরু করার প্রস্তাব দেয়। এবার বাজি হলো পরবর্তী ফাউল কে করবে। জেস সুরে দাঁড়ায়, বলে যে সে খেলা সম্পর্কে বেশি কিছু জানে না, কিন্তু নিকি ঝাঁপিয়ে পড়ে এবং $1000 বাজি রাখে। বাঁশি বাজার সাথে সাথে রেফারি ফাউলের সংকেত দেয় এবং দেখা যায় যে নিকি যে দলের উপর বাজি ধরেছিল এটি সেই দলই ছিল। সে জিতে যায় এবং টাকা তার পকেটে রাখে। হেরে যাওয়ার পরেও লি ইউয়ান আরও উত্তেজিত হয়ে ওঠে এবং বলে, এবার $5000 বাজি ধরা যাক। এখন প্রশ্ন হলো, খেলোয়াড় বল পাস করবে নাকি তা নিয়ে দৌড়াবে। নিকি $5000 বাজি ধরতে কিছুটা ইতস্তত করে, কিন্তু অবশেষে রাজি হয়। লি ইউয়ান অনুমান করে যে খেলোয়াড় দৌড়াবে আর নিকি বলে যে সে পাস দেবে। বাঁশি বাজার সাথে সাথে খেলোয়াড়টি আসলেই বল নিয়ে দৌড়ায়, যার মানে নিকি $5000 হেরে যায়। এবার নিকি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, আমরা $5000 হেরেছি, এখানেই থামা যাক, এবং জেসকে কফি খেতে আসতে বলে। সে চলে যেতে চায়, কিন্তু লি ইউয়ান জেদ করে। সে বলে, তুমি ভিআইপি লাউঞ্জে বসে আছো, তোমার কাছে টাকা আছে, $5000 জন্য মন খারাপ করছো কেন? চলো আরেকটি বাজি খেলি, এবার $10,000 জন্য। অবশেষে নিকি রাজি হয়। এখন প্রশ্ন হলো, খেলোয়াড় পরবর্তী পাসটি সঠিকভাবে করতে পারবে কিনা। নিকি ভবিষ্যৎবাণী করে হ্যাঁ, কিন্তু অন্য দল পাসটি আটকে দেয়। নিকি এখন $15,000 হেরে গেছে। টাকা বের করার সময় নিকি কিছুটা বিরক্ত হয়। সে এক মুহূর্ত ভাবে এবং বলে, চলো এবার $50,000 বাজি ধরি। জেস এই কথা শুনে হতবাক হয়ে যায়, কিন্তু নিকিকে রাগান্বিত দেখাচ্ছিল। এই মুহূর্তে ভাগ্য তার পক্ষে ছিল না। সে পরের বাজিটিও হেরে যায় এবং আরও $50,000 দিতে হয়। এখন জেস তাকে অবিলম্বে থামতে অনুরোধ করে, কিন্তু নিকির রাগ এবং অহংকার তাকে গ্রাস করে। কিছু না ভেবেই সে পরবর্তী বাজিটি $1,00,000 জন্য রাখে। লি ইউয়ান হেসে তাকে টিটকারি দেয়, বলে, তোমার কাছে এত টাকা আছে তো? নিকি চুপচাপ টেবিলের উপর টাকার একটি পুরো বান্ডেল ছুঁড়ে ফেলে। এটা দেখে লি ইউয়ানও উত্তেজিত হয়ে ওঠে। এবার নিকি বাজি ধরে যে পরবর্তী পাসটি আটকে যাবে এবং সম্পূর্ণ হবে না, কিন্তু পাসটি সফল হয়। এখন নিকি $1,00,000 লোকসান করেছে। সে বুঝতে পারছিল না কিভাবে এই জগাখিচুড়ি থেকে বের হওয়া যায়। জেসও তার আচরণে হতবাক, কিন্তু এখন খেলাটি খুব গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে। নিকি বলে, আমার কাছে $1,00,000 বাকি আছে, চলো সবটা বাজি ধরি, দেখা যাক এবার কে জেতে। চূড়ান্ত সিদ্ধান্ত তাস খেলে নেওয়া হবে। যেহেতু লি ইউয়ান ক্রমাগত জিতে আসছিল, সে এখন উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছিল। সে নিকিকে এটিএম মেশিনের মতো দেখতে শুরু করেছিল। লি ইউয়ান তার তাস টানে, এটি ছিল 5 অফ ক্লাবস বা চিড়িতনের 5। এখন নিকিকে শুধু 5-এর চেয়ে বড় একটি তাস টানতে হবে। তার জেতার সম্ভাবনা খুব বেশি। নিকি একটি তাস তুলে নেয় এবং মহা আত্মবিশ্বাসের সাথে তা উল্টে দেয়, কিন্তু এটি ছিল 3 অফ হার্টস বা হরতান রুই। এটা দেখে জেস সাথে সাথে তার চেয়ার থেকে পড়ে যায়। যখন নিকি খেলা শুরু করেছিল তখন তার উদ্দেশ্য ছিল মাত্র $10 বাজি ধরা, কিন্তু এখন সে $1,00,000-এরও বেশি হেরে গেছে। এমন লজ্জাজনক হারের পর তার আর কিছু বলার ছিল না, তাই সে চুপচাপ জেসের হাত ধরে বাইরে বেরিয়ে যেতে শুরু করে। সে গভীরভাবে বিচলিত ছিল, কিন্তু লি ইউয়ান তাকে আরও বেশি টিটকারি দিতে শুরু করে। সে বলল, মাস্টারের সাথে লাগলে এমনই হয়। নিকি থামে এবং আরেকটি বাজি রাখে, এবার $2,00,000-এর জন্য। এখন আইডিয়াটা একটু অন্যরকম ছিল। নিকি চ্যালেঞ্জ জানায় যে লি ইউয়ান একটি টেলিস্কোপ ব্যবহার করে যে কোনো একজন খেলোয়াড়কে বেছে নিতে পারে, এবং যদি নিকি সেই খেলোয়াড়ের জার্সির নম্বরটি সঠিকভাবে অনুমান করতে পারে তাহলে জয় তার হবে। লি ইউয়ান কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলে, এটা তো মাইন্ড রিডিংয়ের মতো। মনে হচ্ছিল নিকি নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। লি ইউয়ান সন্দেহ করতে শুরু করে যে নিকি হয়তো প্রতারণা করছে। তার সন্দেহ দূর করার জন্য নিকি বলে, ঠিক আছে, আমি অনুমান করব না, এবার জেস করবে। জেস রাগের সাথে নিকির দিকে তাকায়। সে বুঝতে পারছিল না কি ঘটছে।
সে বলে, এত লোকের মধ্যে আমি সঠিক জার্সির নম্বরটি অনুমান করতে পারবা তার সম্ভাবনা কতটুকু। এই বলে সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লি ইউয়ানের নিরাপত্তা রক্ষী তাকে থামায় এবং তাদের মধ্যে একটি ছোটোখাটো মারামারি বেঁধে যায়। জেস নিজেকে কিছুটা শান্ত করে। নিকি তাকে বলে শুধু মাঠের চারপাশে তাকাতে এবং যে নম্বরটি তার নিজের বলে মনে হয় সেটি বলতে। লি ইউয়ান বাইনোকুলার তুলে নেয় এবং একজন খেলোয়াড়কে বেছে নেয়। তারপর জেস বাইনোকুলার নিয়ে পুরো মাঠ স্ক্যান করে। সে সব জায়গায় জার্সির নম্বর দেখতে পাচ্ছিল। সে কিভাবে অনুমান করবে? তারপর তার চোখ একটি পরিচিত মুখের ওপর পড়ে এবং তার নিকির কথা মনে পড়ে যে তাকে সেই নম্বরটি বেছে নিতে হবে যেটা তার নিজের বলে মনে হয়। তাদের বন্ধু ফারহাদ 55 নম্বর জার্সি পরে আছে। জেস বুঝতে পারে যে এই সবই নিকির পরিকল্পনার অংশ। সে বলে 55 এবং এটিই ছিল সঠিক উত্তর। লি ইউয়ান স্তব্ধ হয়ে যায়। জেসও ভাবতে শুরু করে যে নিকি কিভাবে জানতো যে লি ইউয়ান সেই নম্বরটি বেছে নেবে, কিন্তু সেই মুহূর্তে সেটা কোনো ব্যাপার ছিল না। তারা ইতিমধ্যে বাজি জিতে গেছে। তারা দুজনেই $1 মিলিয়ন লাভ করে এবং সব হারানো টাকা ফেরত পায়। তারা নগদ টাকায় ভরা দুটি বড় ব্যাগ নিয়ে স্টেডিয়াম ত্যাগ করে। গাড়িতে নিকি জেসকে বলে যে সব কিছুই তাদের পরিকল্পনার অংশ ছিল। তারা দীর্ঘদিন ধরে লি ইউয়ানকে ট্র্যাক করছিল। লি ইউয়ান উচ্চ সমাজে তার খারাপ জুয়া খেলার অভ্যেসের জন্য সুপরিচিত ছিল। তার সামনে লেখা যে কোনো বাজিতে সে ঝাঁপিয়ে পড়তো। নিকির দল পুরো সেটআপটি পরিকল্পনা করেছিল। লি ইউয়ান তার হোটেল রুম থেকে বের হওয়ার সাথে সাথেই তার কাছে 55 নম্বরটি তার অবচেতন মনে গেঁথে দেওয়া হয়েছিল। নিরাপত্তা রক্ষীর লেবেল পিনে 55 নম্বরটি লেখা ছিল। স্টেডিয়ামে যাওয়ার পথে সাইনবোর্ডেও একই নম্বর দেখা গিয়েছিল। তারা শুধু তাকে নম্বরটি দেখায়নি, তারা তাকে এটি শুনিয়েও ছিল। ম্যাচ দেখতে আসার সময় লি ইউয়ানের গাড়িতে একটি গান বাজানো হয়েছিল যা 55 নম্বরটি বারবার পুনরাবৃত্তি করছিল। সেই গানে নম্বরটি 124 বার বলা হয়েছিল, যা লি ইউয়ানের মনোযোগ সেদিকে টেনে নিচ্ছিল। তাকে এমনকি ফারহাদের একটি ছবিও দেখানো হয়েছিল যা একটি চাক্ষুষ স্মৃতি তৈরি করতে সাহায্য করেছিল। তাই যখন লি ইউয়ান বাইনোকুলার দিয়ে তাকায়, তখন তার মন স্বাভাবিকভাবেই 55 নম্বরের দিকে চলে যায় এবং জেস ফারহাদকে দেখা মাত্রই 55 বলে। জেসকে আগে থেকে কিছুই বলা হয়নি, যাতে পুরো খেলা চলাকালীন তার অভিব্যক্তি স্বাভাবিক থাকে। এভাবে কেউ তাকে সন্দেহ করবে না। সব কিছু শোনার পর জেস নিকির উপর পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। এরপরে গল্পটি আমাদের কয়েকদিন আগে নিয়ে যায়। জাস্ট কয়েকদিন আগে নিকি একটি ঘরের বিছানায় শুয়েছিল এবং জেস তার পাশে ছিল এবং আরেকজন লোক তার মাথায় বন্দুক তাকিয়েছিল। জেস তার পাশে ছিল, যার সাথে তার মাত্র সম্প্রতি দেখা হয়েছিল। এটা স্পষ্ট ছিল যে কেউ নিকিকে ফাঁদে ফেলেছিল, কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে শান্তভাবে বলে, আমার কাছে একটা পয়সাও নেই, যদি গুলি করতে চাও তাহলে করো। বন্দুকধারী লোকটি তাদের চেয়েও বেশি চতুর ছিল এবং তার অনুমান একদম সঠিক ছিল। নিকি একজন দক্ষ প্রতারক ছিল যে খুব দক্ষতার সাথে ছোটখাটো চুরি করত। জেস নিকিকে ধোঁকা দিয়ে সেই ঘরে নিয়ে এসেছিল, কিন্তু নিকি তার মধ্যে একটি স্বাভাবিক প্রতিভা দেখতে পেয়েছিল। সেই সময় জেস কিছুই বুঝতে পারেনি। বন্দুকধারী লোকটি চলে যাওয়ার পর নিকি জেসকে বলে, তোমার মধ্যে একটি প্রতিভা আছে। যদি তুমি মানুষকে ধোঁকা দেওয়ার এই ক্ষমতাকে আরও ধারালো করো, তাহলে তুমি খুব আরামের জীবনযাপন করতে পারবে। নিকি বলে, এটা আমাদের পারিবারিক ব্যবসা। আমার বাবা, তার বাবা, তারা সবাই প্রতারক ছিল। আমরা রক্তেই প্রতারক। প্রতিটি কৌশল, প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে একটি খেলা। সময় নষ্ট না করে জেস কিছু টাকা বের করে বলে, আমি তোমার কাছ থেকে শিখতে চাই। নিকি রাজি হয়। বাইরে যাওয়ার সময় সে জেসের একটি আংটি চুরি করে এবং সে টেরও পায় না। যখন সে বুঝতে পারে, তখন তার ঘড়িও উধাও হয়ে গিয়েছিল। যখন সে ঘড়িটি তার হ্যান্ডব্যাগে রেখেছিল, নিকি ইতিমধ্যেই তার ওয়ালেট নিয়ে নিয়েছিল। এই সমস্ত কৌশলের পরে নিকি বলে, হাতের কারসাজি, সময় জ্ঞান এবং সামান্য স্টাইল, এই কাজের জন্য শুধু এটুকুই দরকার। তারপর নিকি তাকে বিদায় জানিয়ে চলে যায়। কয়েক মাস পরে জেস নিকিকে নিউ অর্লিয়ান্সে খুঁজে পায়, যেখানে সে একটি নতুন দল তৈরি করতে শুরু করেছিল। তাদের এই সাক্ষাৎ আসলে একটি পরীক্ষা ছিল। সে দেখতে চেয়েছিল যে জেস তার দলে যোগ দেওয়ার যোগ্য কিনা। যখন জেস রাজি হয়, নিকি তাকে তার দলের একজন সদস্যের সাথে একটি মেলায় পাঠায়। এটি ছিল জেসের প্রথম বাস্তব কাজ। সে হাতে একটি মানচিত্র নিয়ে লোকেদের কাছে দিক নির্দেশ জিজ্ঞাসা করতে শুরু করে। যখন সে লোকেদের বিভ্রান্ত করছিল, তখন তার সঙ্গী গোপনে একজন পর্যটকের ক্যামেরার লেন্স চুরি করে। তারপর দলের আরেক সদস্য ইচ্ছাকৃতভাবে একজন লোকের সাথে ধাক্কা খায় এবং জেস তার ওয়ালেট নিয়ে নেয়। জেস এখন তার চুরির ধরনে আরও আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করে। চপস্টিক ব্যবহার করে সে অন্য একজন মহিলার ব্যাগ থেকে তার ওয়ালেট নিয়ে নেয়। সবকিছু এত মসৃণভাবে ঘটেছিল যে কেউ তাদের সন্দেহও করেনি। নিকি একটি ভবনের উপর থেকে সবকিছু দেখছিল। সে দলকে বলে জেসকে একা ছেড়ে দিতে। এখন তার একার কাজ করার পালা। জেস একের পর এক দামি জিনিস চুরি করতে শুরু করে এবং প্রতিটি চুরির সাথে নিকির তার প্রতি সম্মান বাড়তে থাকে।
এখন নিকি তাকে আরেকটি বড় কাজ দেয়। এবার একটি হাইটেক স্ক্যাম। বিশেষ লেন্সের সাহায্যে তারা অন্য খেলোয়াড়দের তাস দেখতে পেত এবং সহজেই তাদের হারাতে পারত। ক্রেডিট কার্ড চুরির জন্য একটি সিস্টেম ছিল। চুরি করা কার্ডটি গোপনে একজন সতীর্থের কাছে পাঠানো হতো, যেখানে একটি ডিভাইস তার ডেটা কপি করত এবং তারপর কার্ডটি মালিকের পকেটে ফিরিয়ে দেওয়া হতো। যখন কেউ বুঝতে পারত, ততক্ষণে তাদের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেত। আরেকটি স্ক্যাম ছিল একটি নকল এটিএম মেশিন। যখনই কেউ টাকা তুলত, এটিএমটি গোপনে তাদের পিন সংরক্ষণ করত। ফরহাদ পরে মেশিনটি সরিয়ে নিত এবং সমস্ত ডেটা চুরি করত। সমস্ত চুরি করা ক্রেডিট কার্ড বিভিন্ন বিভাগে সাজানো হতো। সেগুলি ব্যবহার করে দামি বিলাসবহুল আইটেম কেনা হতো এবং অবশেষে তাদের ডেটা কালো বাজারে বিক্রি করা হতো। একদিন জেস একটি সুন্দর নেকলেস দেখে এবং সেটি পরে ফেলে, কিন্তু নিকি তৎক্ষণাৎ তাকে এটি খুলতে বলে। সে কঠোরভাবে ব্যাখ্যা করে যে সমস্ত জিনিস বিক্রি করতে হবে, ব্যক্তিগতভাবে কিছুই রাখা যাবে না। জেস প্রথমবারের মতো এত বড় মাপের জালিয়াতি দেখছিল। চুরি করা জিনিসের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতিটি ছিল পরাবাস্তব। পরের দিন জেস এবং ফারহাদ একটি ধনী এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাদের কাজ ছিল অভিনয় করা। ফারহাদ হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং জেস চিৎকার করতে শুরু করে, দয়া করে কেউ আমাদের সাহায্য করুন, দয়া করে। এটি ছিল একটি মনোযোগ সরানোর কৌশল, যা বাকিরা তাদের চারপাশের ধনী ব্যক্তিদের কাছ থেকে চুরি করতে ব্যবহার করেছিল। কাজ শেষ হওয়ার পর পুরো দল একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে পালিয়ে যায়। পুরো পরিকল্পনাটি এত নিখুঁতভাবে কার্যকর করা হয়েছিল যে কেউ কিছু বুঝতে পারেনি। সেই রাতে তারা সবাই একসাথে উদযাপন করে। নিকি সবার প্রশংসা করে, কারণ তারা মাত্র এক সপ্তাহে $1.2 মিলিয়ন আয় করেছিল। পরের দিন দলের সকল সদস্য তাদের নিজ নিজ পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নথিগুলি ধ্বংস করা হয়েছিল এবং নিকি সবাইকে আশ্বস্ত করেছিল যে তাদের টাকা কয়েকদিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। কিন্তু দলের পুরনো সদস্যরা জানতো যে নিকির এখনও একটি শেষ মিশন বাকি আছে। পরের দিন সকালে নিকি জেসকে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে নিয়ে যায়। সে জেসের সামনে একটি সম্পূর্ণ প্রদর্শনী দেখায় যে তারা কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে $1 মিলিয়ন আয় করতে পারেন। এতদিনে জেস নিকির প্রেমে পড়তে শুরু করেছিল। সে ভেবেছিল সে নিকির বান্ধবী এবং সেই কারণেই সে তাকে এসব দেখাচ্ছিল। কিন্তু নিকি তাকে কেবল নিজের সুবিধার জন্য দলে অন্তর্ভুক্ত করেছিল। যখন সবকিছু শেষ হয়ে যায়, নিকি তাকে নগদ $80,000 দেয় এবং অবশেষে বিদায় জানায়। সে তার দিকে অশ্রুসজর চোখে তাকিয়ে থাকে। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কারণ সে নিকির প্রেমে পড়ে গিয়েছিল। একই সাথে সে এটাও অনুভব করেছিল যে $80,000 খুব কম, কারণ নিকি এখন মাত্র $1 মিলিয়ন আয় করেছিল। কিন্তু নিকির জগতে আবেগের কোনো স্থান ছিল না। জেস এখন তার আসল রূপ দেখতে পেয়েছিল। প্রায় 3 বছর পরে একটি রেস কার একটি সার্ভিস স্টেশনে থামে এবং আমরা আবার নিকিকে দেখতে পাই। তার চোখে ক্লান্তি ছিল এবং তার পুরো চেহারায় লেখা ছিল যে তার টাকা ফুরিয়ে আসছে। মধ্যাহ্নভোজের সময় সে একটি রেস কারের দলের মালিক জর্জের সাথে দেখা করে। জর্জের গবেষণা দল EXR নামের একটি নতুন অ্যালগোরিদম তৈরি করেছিল, কিন্তু সে তার জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য এটির উন্নতি করতে চেয়েছিল। তাই সে নিকিকে ভাড়া করে। পরিকল্পনাটি সহজ ছিল। নিকি তাদের প্রধান প্রকৌশলী হওয়ার ভান করবে। তারপর তারা জর্জ এবং নিকির মধ্যে একটি নকল ঝগড়ার মঞ্চ নষ্ট করবে, যাতে অন্য দলগুলি তাদের ফাঁদে পড়ে। এরপরে নিকি প্রতিপক্ষ দলকে EXR এর একটি নকল ভার্সন বিক্রি করবে, যখন জর্জের দল আসল সিস্টেমটি ব্যবহার করবে এবং সহজেই জিতে যাবে। চুক্তি অনুযায়ী নিকি এই কাজের জন্য €1 মিলিয়ন পাওয়ার কথা ছিল এবং নকল সিস্টেম বিক্রি করে সে যে অর্থ উপার্জন করবে তাও তার হবে। নিকি ভেবেছিল এই কাজটি একটি মজাকার বিষয়। সে এমন একটি স্ক্যাম ঘুমের মধ্যেও করতে পারত, কিন্তু জর্জের বাটলার তাকে মোটেও বিশ্বাস করতো না। সে সরাসরি নিকিকে হুমকি দেয় এবং বলে, যদি তুমি কোনো ভুল করো তাহলে আমি তোমাকে সরাসরি বুকে গুলি করব। নিকি একটি টাক্সিডো পরে সেই সন্ধ্যায় একটি পার্টিতে যোগ দিতে চলে যায়। নিকি এবং জর্জের পরিকল্পনা ছিল জনতার সামনে একটি নকল ঝগড়ার মঞ্চ নষ্ট করা, কিন্তু তাদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায় যখন জেস একটি লাল পোশাকে সিঁড়ি দিয়ে নেমে আসে। সে সোজা জর্জকে জড়িয়ে ধরতে যায়। এটা দেখে নিকির চোখ রাগে ভরে যায়, তার মাথা ফাঁকা হয়ে যায়। সে 3 বছরে জেসকে দেখেনি, এখন সে অন্য কারোর সাথে আছে এবং সেটাও একজন লোকের সাথে যে নিকিকে ভাড়া করেছিল। জেস শান্তভাবে নিকির কাছে হেঁটে আসে এবং তাকে বলে যে সে আর প্রতারক নয় এবং 3 বছর আগে যা হয়েছিল তা আর কোনো ব্যাপার নয়। সে আরও বলে যে জর্জ তাদের এই অতীত সম্পর্কে কিছুই জানে না এবং এটি সেইভাবেই রাখা ভালো। এই কথা শুনে নিকি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে 1 গ্লাস ভোডকা উঠিয়ে নেয় এবং একবারে তা পান করে। আগে সে রাগান্বিত হওয়ার অভিনয় করেছিল, কিন্তু এখন সে সত্যিই রেগে গিয়েছিল। সবার সামনে জর্জের সাথে ঝগড়াটা আর নাটক ছিল না, এটা হৃদয়ের ছিল। তাদের ঝগড়া প্রতিপক্ষ রেসিং দলের মনোযোগ আকর্ষণ করে, ঠিক যেমনটি পরিকল্পনা করা হয়েছিল। শীঘ্রই সুরক্ষা কর্মীরা এসে নিকিকে পার্টি থেকে বের করে দেয়, কিন্তু এখন তার হাতে প্রতিপক্ষ দলের বিজনেস কার্ড ছিল।
পরের দিন সকালে নিকি ম্যাকলারেন দলের মালিকের সাথে দেখা করে। সে সরাসরি কথা বলে, আমি আপনাকে EXR সিস্টেমটি বিক্রি করতে চাই, এর দাম হবে 3 মিলিয়ন ইউরো। দলের মালিকের টাকার কোনো অভাব ছিল না, তাই দর কষাকষির কোনো প্রয়োজন ছিল না। সে তৎক্ষণাৎ সিস্টেমটি ট্র্যাকে পরীক্ষা করে এবং যখন সে ফলাফল দেখে তার মুখ উজ্জ্বল হয়ে যায়। নিকি প্রতিশ্রুতি দেয় যে সম্পূর্ণ সফটওয়্যারটি 48 ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে। এই সময় জেস রাস্তায় ফারহাদের সাথে দেখা করে। ফারহাদকে নিকি পাঠিয়েছিল। সে জেসকে বলে যে 3 বছর আগে নিকির চলে যাওয়াটা জরুরি ছিল, তার আর কোনো উপায় ছিল না। সে আরও বলে যে নিকি তাকে এখনো ভালোবাসে। তারপর সে জেসের হাতে একটি বাক্স তুলে দেয়, যাতে সেই একই নেকলেসটি ছিল যা জেস একসময় পছন্দ করত। এটি আসল না নকল তা বিবেচ্য বিষয় ছিল না। এটি দেখে জেসের মন গলে যায়। সে ফরহাদকে বলে যে সে নিকিকে বিশ্বাস করতে পারে না, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। তার মনে এখনো নিকির জন্য অনুভূতি ছিল। যাই হোক, দলিলের দিনে নিকি হাজির হয় এবং ম্যাকলারেন দলের মালিকের হাতে সফটওয়্যারটি তুলে দেয়। বিনিময়ে একজন শক্তিশালী মানুষ তাকে 3 মিলিয়ন ইউরো ভর্তি কেসটি দেয়। কিন্তু নিকির স্বভাব এমন ছিল যে সে কখনো ঝুঁকি না নিয়ে কাজ করত না। সে গোপনে প্রত্যেকটি রেসিং দলকে একই সফটওয়্যারের একটি কপি বিক্রি করেছিল। প্রত্যেকটি করমর্দন তার জন্য আরও ইউরো নিয়ে আসছিল। যেই তার সাথে হাত মেলাচ্ছিল সেই তাকে মিলিয়ন দিচ্ছিল। রেস শুরু না হওয়া পর্যন্ত কেউ টেরও পায়নি যে প্রত্যেকটি দলকে ঠিক একই সিস্টেম বিক্রি করা হয়েছিল। সেই রাতে পালিয়ে না গিয়ে নিকি জেসকে মেসেজ করে বলে যে সে সময় মতো আসলে তারা একসাথে পালাতে পারে। নিকি অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। যখন সে আশা ছেড়ে চলে যেতে উদ্যত হয় তখন জেস হাজির হয়, কিন্তু পালানোর জন্য দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই মুহূর্তে সেই একই শক্তিশালী মানুষটি যে তাকে ম্যাকলারিন দলের পক্ষে 3 মিলিয়ন ইউরো দিয়েছিল সে নিকির সামনে হাজির হয়। আসলে সে ছিল জর্জের লোক। সে সত্যিটা জেনে গিয়েছিল যে নিকি নকলের পরিবর্তে আসল সফটওয়্যারটি বিক্রি করেছিল। সে 1 মিলিয়ন ইউরোর পরোয়া করত না। এখন সে তার পুরো রেসিং গিয়ার পরে এবং ইচ্ছাকৃতভাবে নিকির গাড়িতে ধাক্কা মারে। একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পর নিকি এবং জেস দুজনেই ধরা পড়ে। তাদের বেঁধে রাখা হয় এবং সমস্ত চুরি করা নগদ টাকা জর্জের সামনে বিছিয়ে দেওয়া হয়। জর্জ ক্ষিপ্ত ছিল। সেই সফটওয়্যারটি তৈরি করতে 40 মিলিয়ন ইউরো খরচ করেছিল এবং এখন সবকিছু বরবাদ হয়ে গেছে। সবচেয়ে খারাপ ব্যাপারটি হলো সে এখনো বুঝতে পারছিল না যে নিকি কিভাবে আসল সফটওয়্যারটি চুরি করেছিল। যখন নিকি কিছু বলে না তখন জর্জ জেসের নাক চেপে ধরে, তার নিঃশ্বাস বন্ধ করে দেয়। এটা দেখে নিকি ভেঙে পড়ে। সে সবকিছু স্বীকার করে কিভাবে সে জেসের পুরনো ভালোবাসা জাগিয়ে তাকে আবার তার প্রেমে ফেলে দিয়েছিল। সে বলে যে সে তাকে সেই একই নেকলেসটি দিয়েছিল যা সে একসময় পছন্দ করত, কিন্তু এবার সেটির ভিতরে একটি বিশেষ চিপ ছিল। যখন জর্জ সফটওয়্যারটি খোলে তখন সেই চিপটি তার পাসওয়ার্ড চুরি করে এবং ডেটা কপি করে। জেস এই কথা শুনে হৃদয় ভেঙে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু জর্জ এবং তার লোকেরা হাসতে শুরু করে। তাদের গল্পটি ভালো লেগেছিল, কিন্তু তারা একটি কথাও বিশ্বাস করেনি। জর্জ তখন বাটলারকে ফিরে জিজ্ঞাসা করে যে নিকি কিভাবে সফটওয়্যারটি চুরি করতে পেরেছিল। নিকি মুখ খোলার সাথে সাথে বাটলার হঠাৎ একটি গুলি চালায়। এটি সোজা নিকির বুকে গিয়ে লাগে। জর্জের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে আতঙ্কিত হয়ে বাটলারকে বলে, আমি আবার টাকা আয় করতে পারবো, কিন্তু যদি আমি খুনের দায়ে ধরা পড়ি তাহলে আমি শেষ। জর্জ দ্রুত বাটলারকে বরখাস্ত পারে এবং গোডাউন থেকে পালিয়ে যায়। জেস অঝরে কাঁদছিল, কিন্তু বাটলার শান্তভাবে বলে, চিন্তার কোনো প্রয়োজন নেই, আমি আসলে নিকির লোক। সত্যি করতে বাটলার ছিল নিকির পাতা। সে সাবধানে হৃদয়ের ঠিক কাছে গুলি করেছিল, হৃদয়ের মধ্যে নয়। সে টেপ দিয়ে ক্ষতটি অবস্থাপন করে, একটি সুচ দিয়ে অতিরিক্ত রক্ত বের করে নেয় এবং নিকির চোখের বায়ুচাপ ভারসাম্য করে। হঠাৎ নিকি চোখ খোলে। সে বেঁচে ছিল। এটি একটি পাগলামি পরিকল্পনা ছিল, কিন্তু এটি কাজ করেছিল। তাদের পিছনে টাকার একটি বিশাল স্তূপ পড়েছিল। তারা তিনজনই গোডাউন থেকে বেরিয়ে যায়। তাদের পিছনে একটি টাকার বিশাল স্তূপ পড়েছিল। নিকি আসলে একজন অনাথ ছিল এবং এই লোকটি তাকে লালন পালন করেছিল। সেই নিকিকে এই ব্যবসার সমস্ত কৌশল শিখিয়েছিল। তাদের নিয়ম ছিল সহজ, কখনো আবেগপ্রবণ না হওয়ার। কিন্তু এখন নিকি সত্যি সত্যি জেসের প্রেমে পড়ে গিয়েছিল। বাটলার তাদের দুজনকে রাস্তার পাশে ছেড়ে যায় এবং সমস্ত টাকা সঙ্গে নিয়ে চলে যায়। নিকির কাছে কিছুই অবশিষ্ট ছিল না, কিন্তু হাসপাতালে যাওয়ার পথে সে জেসের হাতে কিছু একটা চকচক করতে দেখে। এটি ছিল জর্জের ইউরো ঘড়ি। নিকি তার দিকে তাকায়, জেস তার দিকে তাকায় এবং তারা দুজনেই হেসে ফেলে। এই ধরনের কৌশল এবং হাতের কারসাজি দিয়ে তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন কখনো ক্ষুধার্ত হবে না। যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।